শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময় সুপ্রিয় দর্শক। চ্যানেলের সকল দর্শককে আষাঢ়ের প্রথম দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে চ্যানেলের পর্দায় চোখ রাখছেন, মোবাইলে কিংবা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কিংবা টেলিভিশনের পর্দায়, সকল বাবার প্রতি আমাদের চ্যানেলের পরিবারের এবং আমার বিশেষ করে শ্রদ্ধা, ভালোবাসা। কারণ আজকে বাবা দিবস বিশ্ব জুড়ে আসলে পালিত হচ্ছে এবং আজকের এই বিশেষ দিনটি শুধু বাবাদের জন্যে এবং আমি বলবো যে আমাদের পরিবারের রাজার জন্য আসলে আজকের এই বিশেষ দিনটি উৎসর্গ করা হয়েছে। এবং আমরা চ্যানেলাই পরিবার আজকে এই ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের মধ্য দিয়ে আজকের এই দিবসটি উদযাপন করতে চাই। এবং সেই জন্যে গেস্ট অফ অনার্স তো আছেনই, তার আগে একটু বলতে চাই যে আজকে একজন বিশেষ ব্যক্তিত্বের জন্মদিনও বটে। তবে আজকে যারা আছেন তাদের সঙ্গে আজকে পরিচিত হই নাকি শুরুতেই। প্রথমে যিনি আছেন, প্রত্যেকবার আসলে আমাদের এই দিবসটিকে গ্রেসফুলি আসলে প্রেজেন্স রেখে গ্রেস করেন প্রত্যেকবার আমাদের সকলের অভিভাবক, এবং তার নামই আসলে যথেষ্ট পরিচয়ের জন্য আমাদের সকল শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় আবুল হায়াত স্যার, আ ফাদার ফিগার ফর অল অফ আস, ফর দ্য ফ্রেটার্নিটি, এবং আমাদের চ্যানেলের পরিবারের জন্য তো বটেই। এবং সেই সঙ্গে রয়েছেন আজকে যার জন্মদিন, আমাদের গুণী একজন নির্মাতা এবং অভিনয় শিল্পী কাজী রাকায়েত আছেন আমাদের সঙ্গে। আজকে শুভ জন্মদিন শুরুতেই বলে নিচ্ছি। এবং সেই সঙ্গে রয়েছেন গুণী আরেকজন নির্মাতা, তার নাম উচ্চারণ করলে যথেষ্ট, চয়নিকা চৌধুরী। এবং তিনজনকে স্বাগত এবং শুভেচ্ছা আজকের এই বিশেষ দিনটিতে। ধন্যবাদ, শুভেচ্ছা। শুভ জন্মদিন বাবা, হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে রাকায়েত, শুভ জন্মদিন। কত হলো? 59। 60 এখনো আসেনি। স্যার প্রথমে স্যার আপনাকে স্যার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই বিশেষ দিনটিতে আবারও আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। এবং বাবা দিবসের শুভেচ্ছা আপনাকেও। শুভেচ্ছা তো অবশ্যই আমি তোমাকে জানাই, মোটামুটি বাবা যারা আছে সবাইকে শুভেচ্ছা জানাতে হবে। পৃথিবীব্যাপী বাবা আছে। জি। এবং আমাদের যেমন এই লৌকিকতাটা যে ঘটা করে বাবা দিবস, মা দিবস, এটা খুব একটা মানে পছন্দসই ব্যাপার না আর কি এখনকার। কারণ মানুষ কি বলবো, ভার্চুয়ালি এই লিখতে লিখতে নানান রকম ইয়ে করতে করতে মানুষের যে আন্তরিকতা এটা কমতে শুরু হয়েছে প্রচুর। এখন কাগজে কলম তো চলে গেছে আগে, এখন ওই এইটাতেই চলে এসছে সবাই বাবা দিবসে। আমি এটা খুব পক্ষপাতি করি না। হ্যাঁ স্যার, সবগুলো দিবসের পাশাপাশি একটা দিবস তো আলাদা করে থাকা উচিত, সেটা মনে হয় আর কি। না 365 দিন কয়টা দিবস আছে তুমি চিন্তা করে দেখো, আমার মনে হয় 400-500 দিবস আছে বোধহয় হিসাব করলে। তার বেশি আছে, তারপরেও কিন্তু আমি বাবা যদি এটার পক্ষে না, কিন্তু আমার কাছে মনে হয় যে বাবা তো সারা জীবনের, কিন্তু আমৃত্যু। হ্যাঁ, কিন্তু তারপরেও আমার মনে হয় যে এই বাবাকে নিয়ে এত ব্যস্ততার মধ্যে যদি একটা দিন একটু মজা করা যায়, আনন্দ করা যায়, একটু পাশে গিয়ে ডেডিকেট করা, এটা আবার আমার কাছে ভালো লাগে। এটা হয় কি ধুলোয় পড়ে যায়, ভুলে যাই, মনে থাকে না বাবার কথা। আমরা ভুলে যাই না, ভুলে মনে করিয়ে দেয় আর কি। সবাই ভুলে যায় না আসলে। মানে এটা 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 ছিল না তো বাবা দিবস আগে, আমরা তো পালন করতাম না। তখন কি বাবার প্রতি আমাদের ভালোবাসা ছিল না, টান ছিল না? মানে এটা একটা ব্যবসা, সোজা কথা, গোটা বিশ্বে একটা ব্যবসা। আজকের এই বিশেষ কাগজ বিক্রি, কার্ড বিক্রি, এটা একটা আঙ্গিক নিশ্চয়ই এখান থেকে শুরু হয়েছে। আজকের এই বিশেষ দিন আমি খুব হ্যাপি যে চ্যানেল আইকে, বিশেষ করে যারা এই তারকা কথনের, তারকে আমি ধন্যবাদ যে আমার যার টিচার, মাই টিচার, নট অনলি দ্যাট, আমার সংস্কৃতির অঙ্গনের একটি রবি, তার যে রবি রশ্মি আমাদের আমরা পেয়েছি আর কি। আমার অনুপ্রেরণার একটি একেবারে প্রধান একটি জায়গায় আছেন হায়াত ভাই। আমার যেহেতু আমার বুয়েটের, উনি এক্স বুয়েটিয়ান, সিভিল ইঞ্জিনিয়ার, দুই দিক থেকেই আমরা একই লাইনে। তবে হয় না যে এক জাতের হইলে মনে হয় তাহলে আমি মনে হতে পারবো ওরকম আর কি। ওই জায়গা থেকে হায়াত ভাই তো আমার দলে তো আছেই, একদম বুয়েট লাইফ থেকে যখন থেকে নাটকের সাথে যুক্ত তখনই হায়াত ভাইকে। তো আই এম ভেরি মাচ হ্যাপি। অনেক অনেক আজকের এই পয়লা আষাঢ়ে হায়াত ভাইয়ের সাথে চেহারাটা দেখে প্রাণটা ভরে গেছে। তিনি হচ্ছেন অনলি ওয়ান, হি ইজ অনলি ওয়ান, তার কোনো অল্টারনেটিভ নাই। বহুবার জাতীয় পিতার মানে ইয়ে
টাইটেল পেয়েছি, টাইটেল বহুবার পেয়েছি, জাতীয় পিতা। তুমি এটাই আদর্শ বাবার যে চরিত্রটা আপনি আমাদের সামনে ফুটিয়েছেন সবসময়, সেটা আসলে আমাদেরকে আদর্শ বাবা ছাড়াও মেবি আমার চেহারাটা হয়তো বাবা আদর্শ লাগে। বাবা ছাড়াও একজন আদর্শ মানুষ, একজন মানবিক মানুষ, এই যে বাবা বাবা নিঃসন্দেহে করে একটা ভালো মানুষ, একজন একটা গুণী মানুষ। বাবা বাবা করে যেটা সর্বনষ্ট হয়েছে আর কি, যে বাবা একটা চরিত্র হতে পারে না। হায় ভাই যে কোন লেভেলের অ্যাক্টর, এটাকে ব্যবহার করার মতো এই একটা আমাদের প্যাকেজ নাটক বলি, নামটাও হয়েছে প্যাকেজ, কি অদ্ভুত প্যাকেজই। হ্যাঁ, সেখানে একটা ডাইনিং টেবিলে বসিয়ে রাখা হয়েছে হায় ভাইকে, যেটা আমাদের জন্য আমি মনে করি এই পৃথিবীর একজন অনেক উঁচু দরের একজন অভিনেতা একদম। এবং তারপর আমরা আশীর্বাদ তুষ্ট যে স্যারকে আমরা পেয়েছি, সেই রূপটা নিশ্চয়ই আমাদের ভাগ্য। এবং স্যার যতই বলুক না কেন এই দিনটা সম্পর্কে যে তিনি পছন্দ করেন না, কিন্তু এই দিনটা কিন্তু তিনি তার কাজটা আমাদেরকে উপহার দিতে বলেননি। এবং তার পিছনে যার অবদান সবচেয়ে বেশি রয়েছেন, কারিগরের অবদান সবচেয়ে বেশি থাকে আসলে, চয়নিকা চৌধুরী এবং আরও একজন মানুষ আছেন তার পেছনে। সব মিলে শুনতে চাইবো আসলে। আমরা গানটা দেখে বরং গল্পে ফিরি। আমরা একটা গান দেখবো, তারপর বাকি কথা ফিরছি। চলুন প্রিয় দর্শক। বাবা শুনতে কি পাও এই কান্না, বাবা বুঝতে কি পারো এই কষ্ট, বাবা কতদিন দেখি না তোমায়, বাবা কতদিন শুনি না তোমায়, বাবা বাবা। গানটি একটা স্পেশাল টাচ হয়েছে। শিরিন চৌধুরীকে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং বাকি গল্প কারিগরের কাছ থেকে শুনতে চাইব, কিভাবে কি হলো আসলে। আসলে বাবা তো আমার কাছে অনেক পছন্দের, মানে অভিনেতা বাবা আবুল হায়াত, তাকে নিয়ে সবসময় কাজ করার ইচ্ছা, মানে শিখতে পারি অনেক কিছু। তো এটা ভাবছিলাম যে এবার তো ঈদে কাজ করা হলো না, কিন্তু বাবা তো অনেক কাজ করে ফেলেছে, 25 দিনই কাজ করেছে গত মাসে, মানে কংগ্রাচুলেশন, মানে বিশাল ব্যাপার। তা আমি এবার সুযোগ হয়নি আমার, তো মনে হলো কি করা যায়। তো আমাকে থেকে আমেরিকা থেকে ফোন দিল শিরিন চৌধুরী, উনি একজন সিঙ্গার, খুব ভালো গান করেন। তা আমাকে বললেন যে একটা মৌলিক গান করো, আমি একটা করব, বাবাকে নিয়ে চলো করি। আমার সেটা একজনই আছে বাবা, ওই বাবাকে পেলে আমি রাজি, নাইলে রাজি না। এটা কিন্তু 30 তারিখের কথা, 30শে মে, তখন এই যে তখন কিন্তু ঈদের পুরো রাশ, আর এবার মোটামুটি আমি 5-6টা কাজ করেছি, তো আমিও খুব বিজি। আমি বাবাকে প্রথমে বললাম যে বাবা আমি একটা করতে চাই, তুমি কি করবে? বলকে তোর কাছে তো ভালো লাগে যদি সেরকম গল্প হয়, মানে নর্মাল মিউজিক ভিডিও না। তো দেখলাম যে গল্পটাই আসলে সুন্দর, এটাও শিরিন চৌধুরীরই কনসেপ্টটা, গল্পটাই একদম সুন্দর। তার নিজের বাবার কথা যে একটুখানি বলি গল্পটা, সেটা হচ্ছে একটা লাইনে যে চয়নিকা চৌধুরীর একটা মেসেজ থাকে প্রত্যেকটা কাজে। মেসেজ সেটা হচ্ছে যে প্রত্যেক বাবার কন্যা সন্তান থাকে, তারা অন্যের ঘরে চলে যায়, কিন্তু তারা যেন মানে যেই ঘরে যায় তারা যেন তার কন্যাকে শুধু ভালোবাসবে না, কন্যার স্বপ্নটাকে যেন ভালোবাসে, মানে এটা একটা বাবার চাওয়া। তারপরে শিরিন চৌধুরী গানটা আমাকে পাঠালেন, এটা সুর দিয়েছেন প্রান্তিক সুর। পরে আমি বাবাকে তো আগেই কথা বলে নিয়েছিলাম, পরে 3 তারিখ 4 তারিখের দিকে রিচি চলে যাবে রংপুর, খুবই একটা টাফ, এত বড় বন্ধ পড়ে যাবে, ওরকম সময় 3 তারিখটা বের করে শুটিং করে আমরা কাজটা করলাম এবং দর্শক এখন দেখছে। ওয়ান্ডারফুল গিফট ফর আস, আমরা তো দেখবই নিশ্চয়ই। এবং স্যারকে একটু জিজ্ঞেস করবো, স্যার প্রত্যেকটা কাজের পেছনে তো মূল্যায়ন থাকে, যে কাজটা আমি এই জন্য করেছি, এই কাজটা কি বিশেষভাবে কোনো মূল্যায়ন করবেন আজকে দিনটা? না না, চয়নের কাজ তো প্রত্যেকটাই খুব গোছানো কাজ, বৈঠকের কাজ, এটাও তাই। জি নিশ্চয়ই এর মধ্যে একটা ইমোশন কাজ করেছে তো ভীষণভাবে, আর বাবা হিসাবে ওই ইমোশনগুলো আমার ভিতরে প্লে করেছে। আর বাবার চরিত্র তো প্রচুর করেছি, সারা জীবনই করে আসছি, জন্ম থেকেই বাবা আর কি আমার সেরকম অবস্থা। আমাদের বাবা স্যার সত্যি। সুতরাং আমি বলবো যে জন্মেছেন বাবা হিসেবে, বাবা হিসেবে জন্মেছেন। আমি তো সেটাই বললাম যে জন্মই হয়েছে বাবা হিসাবে আর কি। তো যাই হোক, ওই একটা ভিলেন ক্যারেক্টার করেছিলাম জীবনে, সেটাতে প্রচুর লেখালেখি হয়েছে, উনি কেন এই ক্যারেক্টার করলেন, উনি না, ওনাকে কেন, অথচ ওইটাতে আমার একটা অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল। এই এত লেখালেখির পরে আর কেউ অ্যাওয়ার্ড দেয়নি সাহস করে। যেমনটি কাজে তাকে বলছিলেন যে আমরা অন্যভাবে তাকে আসলে কেউ বলেনি যে আপনি খারাপ অভিনয় করেছেন, কেউ বলতে পারেনি, ওই সাহস কারণ নাই। আমি অভিনয় করেছি ক্যারেক্টারকে, আমি ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, উনি কেন এটা করবেন? যাই হোক, একজন অভিনেতা কিন্তু তা নয়।
আর চয়নের ব্যাপারে যে চয়ন তো তার নাটক হলে সেরকম বাবার চরিত্র হলে সে নর্মালি আমাকে ছাড়া কাউকে দিয়ে করে না। জি জি, এটাই আমার জন্য একটা প্লাস পয়েন্ট। একদম। এবং স্যার এই যে মেয়ের জামাতাকে যে বলা আসলে যে মেয়েকে তো দিচ্ছি, তার স্বপ্নটাকে যাতে ধরে রাখে এবং স্বপ্ন যাতে পূরণ করে, সেই কি বলে আগ্রহটা যাতে থাকে, শুধু মানুষটাকে না, স্বপ্নটাকে ভালোবাসে। একদম। এই জিনিসটার সঙ্গে কিভাবে রিলেট করেছেন বাবা হিসেবে কাজটা করতে গিয়ে? না এই তো আমার কন্যারা আছে, তারাও বিয়ের পরে অন্য ঘরে গেছে বা তাদের নিজেদের ঘরে গেছে, যেখানেই যাক একটা যৌথ সংসারে তাদের গেছে, সেই স্বপ্ন টিকে থাকে ওইটাই। এবং আমি যেটা দেখি যে আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়েছে। জি। এবং আমার মনের মধ্যে ওইটাই যে সব মেয়েদের বেলায় যেন সেটা হয়, এই চাওয়াটা আমার। বাবার বলাটাও খুব সুন্দর ছিল। একদম। এই চাওয়াটাই তো আমার, যে সব মেয়ের ব্যাপারই তাই। যখন তারা, আমরা বলি পরের ঘরে যাওয়া, কিন্তু আসলে এটা বলি না কখনো যে তার নিজের ঘরে যাচ্ছে। এটাও তো একটা সবচেয়ে বড় আমাদের মানে কি বলবো মিস আর কি কনসেপশন। মেয়ে কিন্তু তার নিজের ঘরে যাচ্ছে, আমরা বলি যে পরের ঘরে যাচ্ছে। হ্যাঁ, রাইট, অ্যাবসলিউটলি পারসেপশন। যেমন আমাদের এই যে হাত ব্যাগটা বলতে হয়, যদিও গানটা মা মেয়ে বাবা, কিন্তু ছেলেরাও তো আজকে বাবা দিবসের অংশীদার। তো আমরা একটু পিছিয়ে থাকি যদি সব ব্যাপারে। জি, তবে হাত ব্যাগ বললো সেটাই রাইট। ওই ছেলেটা তারও তো ঘর, মেয়েটার ঘরেই যাচ্ছে, মেয়েটার ঘরেই সেই যাচ্ছে। এইটা খুব মানে খুব, আমারও একটা মেয়ে, তো আজকে বাবা দিবসে অনেক যেটা আমার কাছে মনে হয়েছে, এটা একটা মানে বাবা দিবসের যে কাজটা আমরা করলাম, বাবা শুনতে কি পাও, আসলে গানটা খুব টাচি ছিল। গানের প্রত্যেকটা কথা, সুরটা সুন্দর ছিল, তারপরে রিচি খুব ভালো অভিনয় করেছেন। মানে এখানে আসলে গান ভালো হলে হবে না, কিন্তু একদম এটার সাথে যদি এখন বাবা রিচি এরা যদি সুন্দর করে ওই অভিনয়টা মানে কাস্টিং তো চমৎকার হয়েছে, একদমই মনে হচ্ছে প্রপার একটা কাস্টিং। আমাদের চাওয়া একদম। এটা মুনশিয়ানা আছে, কারণ আমার কাছে মুনশিয়ানা না, আমি কিছু করি এবং এত কম সময়ের মধ্যে কাস্টিং যেমন রিচি আমি জানি, ও যখন ও তো একদম পুরো টলটলা, মানে বাবাকেও বাবা তো বাবার মতোই। আমরা অনেকদিন পরে মনে হয় পুরো একটা ফ্লেভার পেলাম, মনে হয় এরকম বলতে পারি কিনা। আমাকে অনেকে ফোন করেছে, মানুষে কেঁদেছে, কেঁদে কেঁদে ফোন করেছে। মানে সবারই আসলে মনে হয়েছে এটা তো আমার জীবন নাকি, এটা আমার জীবন নাকি। আমার বাবা, যাদের বাবা নেই তাদের বাবার কথা মনে হয়েছে, যাদের বাবা আছে তাদের বাবার কথা মনে হয়েছে, বাবার ইচ্ছাটার কথা মনে হয়েছে। অনেক মেয়েরা আছে না যে অন্যের ঘরে গিয়ে অনেক কিছু করতে পারে না, তাদের অনেক কিছু বিসর্জন দিতে হয়, তারা হয়তো অনেক রিলেট করেছে। এরকম কয়েকটা ফোন আমার কাছে এসছে যে সেরকম এটা খুব দরকার ছিল। বাবার যে আকুতি আসলে, আর বাবার বলাটা এত সুন্দর ছিল। এটা কিন্তু নাটক বানানো যায়, এইটাকে স্ক্রিপ্ট করে একদমই আসলে একদম নাটক। মানে এই কনসেপ্টটা আমার ভালো লেগেছে। মানে অনেক সময় হয় না যে আমরা বাবা দিবসের কাজ করি, ওই যে বাবা ছিল, বাবা এই করেছে সেই করেছে, জিনিসটা এটা না। মানে এই আমার এই মানে ইয়েটাই ভালো লেগেছে, গল্পটাই ভালো লেগেছে। সত্যি করা উচিত, কিন্তু স্যার যেহেতু বললেন হয়েও যেতে পারে। করবো বাবা, রেডি হয়ে যাও। বাবা কিন্তু একটা কাজ করবো আমি, বাবার ডাবল রোল, একটা ভিলেন, একটা ভালো। শুনেই কিন্তু চমৎকার লাগছে আসলে। আমাদের সবার হ্যান্ডস আপ আছে। আমরা আমাদের ইচ্ছা আছে মানে এই মাসে আমাদের স্ক্রিপ্টটা হয়ে যাবে। আচ্ছা একটু অনেকে একটু জিজ্ঞেস করি, যেহেতু কথা তুললেনি, আবুল হায়াত স্যারকে মানে ভিলেন মানে চরিত্র করাতে গেলে আসলে একজন কারিগরের কতটুকু আসলে ঝক্কি পোহাতে হবে? কিছু করতে হয় না, এমন মানে মানে এমন ভিলেন লাগে মনে হয় যে মারি। তাই আছে। আমার একটা অভিনয় করছে ছবিটা, মানে সে দারুণ অভিনেতা। তো আমার তারেবিনা নাম একটা করেছিলেন, ওটা যেন করলাম, ওইটা হলো যে পার্কের মধ্যে, হ্যাঁ খুব সুন্দর মানব স্রোত। আচ্ছা, সেখানে যে চেঞ্জটা হায়াত ভাই অসাধারণ। হায়াত ভাইকে কিছু ডিরেকশন কিছু দিতে হয় তো নিজে একজন ডিরেক্টর বলে দিলে আর হলো মানে উনি হলো মানে পানির মতো, যেটাতে ঢালবেন যা দিবেন ওভাবেই। কিন্তু তার আবার ইয়ে আছে, ডিসিপ্লিন, অন টাইম সেটে আসা, স্ক্রিপ্টটা ঠিক মতো পাওয়া, ওটা নিয়ে ভাবা। বাবাদের সাথে কাজ করতে গেলে একটা জিনিসই ভালো লাগে, অনেক কিছু শিখতে পারি, প্রতি মুহূর্তে মুহূর্তে শিখতে পারি। আর অনেক ভালো লাগে যে যখন এই মানুষগুলো বলে যে আমার মতো একজন সাধারণকে কি করবি বলতো, মানে হয় না যে উনি আমাকে বলতেছে কি করবি বলতো, মানে পুরো ডিরেক্টরের আর্টিস্ট। মানে সে একদম রাইট। হ্যাঁ, উনি এটা আগেও আমাদের হাতে সারাক্ষণ স্ক্রিপ্ট থাকে তো। জি স্যার। তো নতুন ছেলেমেয়েরা জিজ্ঞেস করে, আঙ্কেল কি সারাক্ষণ স্ক্রিপ্ট কেন হাতে রাখে? আমি বাবা এটা তো বোঝাতে পারবো না, এটা শিখেছি আমরা। জি, এটা শিখেছি আমরা, এটা ছাড়া চলতে পারি না। হয়তো এখনো শিখছি, আমরা তো শেখা হয়নি। তো আমাদের স্ক্রিপ্টটা থাকে হাতে, আর আমি লিখি কি পড়লাম, কোন সিকোয়েন্সটা হলো, কোনটা হবে, এরপরে কোনটা পড়বো, এগুলো যদিও রাত্রে হোমওয়ার্ক করা থাকে, সেগুলো আবার কাটা হয় যে এটা হয়েছে, এটা হয়েছে, এটা পড়তে হবে। আমার অ্যাসিস্ট্যান্ট লাগে না, এই সিনে কোনটা পড়তে হবে এটা জিজ্ঞেস করতে হয় না আমাদের।
তো আমরা তার মানে আমরা দুর্বল লোক আর কি, আমাদের কলমের সাথে অভিনেতার সম্পর্ক সবাই মনে করে লেখকের সাথে, কলমের সাথে যে অভিনেতার সম্পর্কটা কি, এটা তার শুটিং চলাকালীন অ্যানালাইসিসে, এটা মনে হয় আমরা অভিনয়টার সাথে কলমের কোনো সম্পর্ক নাই, ব্যাপারটা এরকম আর কি। সেইটাই মানে যেটা হায়াত ভাই বললেন 100% আর কি। একদম। গাজী রাকাত ভাইকে একটু জিজ্ঞেস করতে চাই যে তাকে জিজ্ঞেস করে স্যারকে জিজ্ঞেস করবো, কি জন্য জিজ্ঞেস করা। নিউবর্ন বেবির সাথে কথা বলি। জি জি হ্যাঁ একদম। কন্যা সন্তানের বাবা, আজকে বাবা দিবসে কি আলাদাভাবে কোনো ফিলিংস কাজ করে কিনা বাবাদের ক্ষেত্রে জানতে চাই, বাবাকে একটু জিজ্ঞেস করি, বা নিজের বাবার গল্প যদি আজকে শুনি, দুটি আঙ্গিকে কি শুনতে চাই প্রথমে। হ্যাঁ, আমি এই অনুষ্ঠানে আসার আগে যেটা হতে পারে যে আমার কালকেই হঠাৎ করে আমার বাবার কথা মনে পড়লোই, কারণ আমার বাবার একটা ছবি ছাড়া কিছু নেই, কারণ উনি মারা গেছিলেন 1970-তে। ওনার একটা ছবি আছে, খুব কেতা দুরস্ত মানুষ ছিলেন, খুব অভিনেতা ছিলেন, সাংঘাতিক অভিনয় পাগল, অভিনয় করতেন, কিন্তু ওনাকে খুব মনে পড়ছিল, মানে উনি মারা গেছেন মাত্র 64 বছর বয়সে, অথচ আমি তো আজকে 59 হয়ে গেলাম, আর 5 বছর পর আমি বাবার চেয়ে বড় হয়ে যাব বয়সে। তো মানে অল্প সময়ই ছিলেন। তো আসলে বাবা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে, আমি লাইফে মনে করি। সে বাবারা অনেক উল্টাপাল্টা কাজও করে, মানে ছেড়ে চলে যায় ফ্যামিলিকে, আরেকটি কাজ করে ফেলে, কিন্তু বাবার আবার যে তার আমাদের সন্তানের প্রতি তাদের যে ভালোবাসাটা, সেটা প্রকাশিত হয় না, ম্যাক্সিমাম বাবাই প্রকাশ করতে পারে না। তো আমি মনে করি বাবারা বাবাদের খোলস থেকে বেরিয়ে এসে ভালোবাসাটা প্রকাশ করুক। বাবা হয়ে এটা বলা, হ্যাঁ, ভালোবাসা প্রকাশ করতে হয়। চমৎকার। আমি একটু বলি প্লিজ, আমি একটু শেষ করে নিই, চন্দ্রকে একটু শেষ করে নিই যে আমার বাবা দিবসে বাবা হিসেবে আসলে ফিলিংসটা কেমন। বাবা হিসাবে অসাধারণ, যেমন আমার বাবা না হলে তো এটা বোঝা যায় না, অভিনেতা হই আর যাই হই, দুটো আলাদা জিনিস। তো তো এই বাবা দিবসে আমি তো বাবা, একটি মেয়ে আমার, দুটি, এবং আমার আজকালকে খুব ভালো লাগছিল যে আমরা 3 জন আমার ফ্যামিলি, তার মধ্যে আমি আবার বাবা দিবসে জন্মালাম, আমার মেয়েটা জন্মালো নারী দিবসে। এটা খুব ইন্টারেস্টিং আর কি, তো ভালো লাগতেছিল, খুব ভালো লাগে, কারণ আসলে পৃথিবীর শ্রেষ্ঠ মুখটা হচ্ছে সন্তানের মুখের চেয়ে মনে সুন্দর আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। সো বাবা দিবস আসলেই তো প্রথম যে মুখটা আসে সে আমার মেয়ের মুখটা আসে, সো অসাধারণ একটা ফিলিং, এর চেয়ে স্বর্গ আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। চনিকেদি, আমি আমার বাবার কথা একটু বলি, সেটা হচ্ছে যে ছোটবেলায় খুব বাবার নেওয়াটা এখনো তাই। আর যে গানটা দেখলাম আমরা, যেমন আমার বাবা যখন আমার বিয়ে হয় 19 বছর 2 দিনে, তা আমার হাজব্যান্ড এর হাতে, অরুণ চৌধুরী, তার হাতে দিয়ে বলেছিল যে আমার মেয়ে যেন, সে তার এভাবে বলতে পারেননি, কখনো কষ্ট যেন না পায়, যদি তেমন হয় তাহলে আমার মেয়েকে আমি নিয়ে নিই, এরকম একটা বলেছিল। এটা একটা অনেক বড় একটা ব্যাপার ওই সময়ে। এটা আমার খুব মনে হয়, আমার মা আসলে, আমরা যে নাচ গান অভিনয় সবকিছু আমার মাই করেছেন, কিন্তু বাবা খুশি হতেন, বাবা হয়তো সাথে যান নাই বা কিছু, কিন্তু খুব খুশি হতেন কোনো কিছু হলে। এখন যেটা করেন, উনি এখন 81, উনি টিভিতে যখন আমার কোনো নাটক দেখে, সিনেমা দেখে, যাই দেখে, সবার আগে উনি হলো প্রথম দর্শক আর কি। উনি একটা ভালো বললে কত ভালো লাগে, তাই না? ভীষণ ভালো লাগে। এবং খুব, আমি যখনই এখনো বাসায় যাই, আমি চেষ্টা করি সপ্তাহে 4 দিন যাওয়ার জন্য, কখনো কখনো 5 দিনও হয়ে যায়, আমি যাবই, কারণ এখানে তাদের আমি ছাড়া আর কেউ নেই, আর আমার তো কোনো ভাইও নেই, বোন থাকে দেশের বাইরে, সো তারাই আমার সবকিছু। তা আমি যখন যাই, ঠিক চাটা কিন্তু উনিই বানিয়ে দেয়। তো বাবা যখন এই আমার এই গানের ইয়ের মধ্যে চাটা নিয়ে আসছিল, আমি যখন রিচি যখন এরকম করে শুয়েছিল, আমার মনে হচ্ছিল আমি আমাকে দেখতে পাচ্ছিলাম। আমি শুটিং করতে গিয়েও অনেক কান্না পেয়ে যাচ্ছি, অনেক দিন কাঁদেও কিন্তু, খুবই ভেবলি, মানে খুবই একটুতে চোখে জল আসে, কিন্তু চোখে জল আসবে না, ঠিক করে আসছে, আজকে আমি কাঁদবো না। তো বাবা এখনো বেঁচে আছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। তিনি হয়তো আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু সত্যি কথা আজকে আমি বলতে চাই, তিনি আমার জন্মদাতা পিতা, কিন্তু হয় না পৃথিবীতে যাকে আমি বাবা ভাবি, তিনি হচ্ছেন ইনি। রাইট। অনেকে মিডিয়াতে হয়তো তাকে বাবার অভিনয় করেন বলে বাবা 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 বলেন, কিন্তু আমি তাকে বাবা বলে বিশ্বাস করি, যে একজন মানুষ আছেন যাকে নাকি আমি এই বিশ্বাসটা রাখি, কারণ আমার যখন বিয়ে হয় তারপর থেকে আমি তাকে পেয়েছি। আমরা পাশাপাশি ছিলাম, নেইবার। রাকাত ভাই কিন্তু আমাদের নিচতলায় ছিল, আমরা 3 তলায় ছিলাম, এবং বাবারা একসাথে, আমরা প্রায় 5-6 বছর একসাথে ছিলাম। তো অনেক ঋণ তাদের কাছে, এদের কাছে ঋণ অপরিশোধ্য, যে আন্টি আর বাবা, এদের ঋণ কখনোই আমি শোধ করতে পারবো না, জীবনেও না, জীবন দিলেও না। কিছু ঋণ থাকে কখনো শোধ করা যায় না।
তো বাবা তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি তাই ভাবি, আর তুমি আমার বুকের মধ্যে, তুমি আমার ধ্রুবতারা। আমার নিজের বাবা আমার কাছে যেমন, এই বাবা আমার কাছে তেমন। সত্যি হায়াত স্যারের কাছে একটু এখন জানতে চাই আর কি, যে স্যার আগে জিজ্ঞেস করবো যে আপনার বাবা সম্পর্কে যদি আজকে একটু বলেন না আমাদেরকে, আমরা শুনতে চাই। আমার বাবা, একমাত্র ছেলে, আমার বাবা হলেন একজন সব্যসাচী, আমি বলি আর কি, যে বলে 10 হাতে কাজ করতেন, 10 রকম কাজ করতেন। সেই আমলে, ব্রিটিশ আমলে ম্যাট্রিক পাস। তো ওনার হলো যে সব কাজ করতেন, যেমন বাগান করা থেকে শুরু করে গান বাজনা ওগুলো পছন্দ করতেন, ক্লাবের মেম্বার ছিলেন। আচ্ছা আচ্ছা। পরে ক্লাবের সেক্রেটারি হয়েছিলেন, আমৃত্যু সেক্রেটারি। এবং সেইখানে প্রতি মাসে নাটক হতো এবং তার প্রধান মানে পৃষ্ঠপোষক ছিলেন আমার বাবা। ওই দেখেই কিন্তু আমার নাটকে আসা। আচ্ছা। আমার বয়স তখন 4-5 হবে, তখন থেকে আমি নাটক দেখি ওই ক্লাবে, রেলওয়ে ক্লাবে চট্টগ্রামে। তো ওই যে বাবা কিন্তু ভীষণভাবে সংস্কৃতি প্রেমী ছিলেন, গান বাজনা উনি নিজে কিছু করতেন না, কিন্তু এগুলো অ্যারেঞ্জ করতেন অ্যাজ এ সেক্রেটারি। উনি সব কিছু, হি ওয়াজ এ ভেরি গুড অ্যারেঞ্জার। আর নিজে হাতে কাজ করতেন কিছু, যেমন এই যে বললাম বাগান করা শেখাতেন, তারপরে কাগজে ফুল কাটা, গাছ বাগানে ইয়ে করা, গাছ লাগানো সারিভাবে কীভাবে লাগাতে হবে, কোন ফুল কখন আনতে হবে, এগুলো শিখিয়েছেন জি আমাদের। বইয়ের মলাটটা কীভাবে লাগাতে হয়, এটা টেকনিক আছে কতগুলো সুন্দরভাবে লাগানো, কোন কাগজ আনতে হবে, কোন কাগজ দিয়ে মলাট হবে, মানে বিভিন্ন রকমের, মানে ওভারঅল। তারপরেও যেটা হলো চমৎকার, মানে কাচ্চি বিরিয়ানি রান্না করতেন। মানে পাড়াতে যত বিয়েটি হতো, মানে হেড বাবুর্চি হলো আমার বাবা আব্দুল সালাম, মানে উনি থাকতে হবে ওখানে। তো এই ধরনের হলো ওনার ক্যারেক্টার। নেশা ছিল একটাই, পান খাওয়া, আর 2 নম্বর হলো এই ক্লাব, ওনার যেটা ক্লাব সেক্রেটারি ছিলেন। তো সেই আরেকটা ছিলেন, হি ওয়াজ মাস্টার অফ কন্ট্রাক্ট ব্রিজ, কন্ট্রাক্ট ব্রিজের মাস্টার। ওনার এমন হয়েছে একবার, মানে ভুল কল দিয়েছে বলে পার্টনারকে চল দিয়েছেন, এটা রেকর্ড আছে। হায়াত ভাই, আপনি সত্যি আপনাদের যে প্রোগ্রাম করেছিলেন সেখানে বাবার সম্বন্ধে একটা কথা বলেছিলেন, আমার মনে আছে। কোনটা? সেটা আপনার প্রথম অভিনয় দেখে বাবা কি বলেছিলেন, যেটা একটা অসাধারণ একটা ব্যাপার। আমার প্রথম অভিনয় থেকে আমার বাবা এসে মাকে বলেছিলেন যে, এই মা, বাবা কিন্তু দেখেনি, দেখতো না। আচ্ছা। মাকে বললো যে, শুনলাম যে তোমার ছেলে যে অভিনয় করলো, আমাদের সব বন্ধু বান্ধব বলছিল তোমার ছেলে যে অভিনয় করলো, মনেই হলো না অভিনয় করেছে। ওইটা শুনে আমার মাও মন খারাপ করেছে, আমিও মন খারাপ করেছি। বাট অনেক ন্যাচারাল ছিল দেখে অভিনয় মনে হয়। আমি এই কথাটি বলতে চাচ্ছিলাম, প্রশংসা করেছে। হ্যাঁ, প্রশংসা করেছে কিনা জানি না, কিন্তু দিস ইজ দ্য ট্রুথ। আজ পর্যন্ত, ওই তখন থেকে আজ পর্যন্ত হায়াত ভাই কোনো অভিনয় করে একদম, ওটাই আসলে সত্যি। এটা আমার তখন খুব মন খারাপ, কি করলাম। আমাদের বাংলাদেশের ন্যাচারাল অ্যাক্টিং এর যে ফাদার অফ ন্যাচারাল অ্যাক্টিং। স্যার এটা, স্যার আপনি তখন কিভাবে নিয়েছিলেন? মন খারাপ হয়েছিল? প্রচুর মন খারাপ হয়েছিল। এবং এটা মোটামুটি যতদিন পর্যন্ত না বই টই পড়াশোনা হলো, ততদিন পর্যন্ত একটা ধারণা ছিল যে হয়তো আমি পারি না কিছু, যে না, অভিনয় না করাটাই অভিনয়, এইটাই হলো বেস্ট অভিনয়। একদম। এটা যখন জানলাম তখন আবার একটু বেশি হয়ে গেলাম, মানে সতর্ক হয়ে গেলাম যে না, এর থেকে আর বিচ্যুত হওয়া যাবে না। এখন স্যার বুঝতে পেরেছি, স্যার আসলে ইনহেরিট করেছে স্যারের বাবার কাছ থেকে। বুয়েটের স্টুডেন্ট হয়ে কেমন করে আসলে অভিনয় আসা, এটা একটা আমার কাছে একটা কোয়েশ্চেন ছিল। এখন ছোটবেলা থেকে এসেছে যেহেতু, এটা ওইখান থেকে আসলে বাবা হওয়া, বাবার জন্ম, বাবা যখন যেদিন হয় সেদিন মানে ফাদারহুডের জন্ম হয়, তো সেদিন থেকে জীবনের একটা অনেক বড় পরিবর্তন স্যার শুরু হয়েছে আপনার জীবনেও, স্যার সবার জীবনেই হয়। সেই পরিবর্তনটা কেমন ছিল স্যার আবুল হায়াতের জীবনে? এটা বলা খুব মুশকিল স্যার, মনে করে যদি বলেন। আমরা এক্সপ্রেস করা খুব ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। আমার তো যেমন ধরো, আমার ওই সময়কার ঘটনা জানে, ওই চয়ন জানে অনেকটা, ওরা হয়তো আমরাও জানি মুক্তিযুদ্ধের সময় আমি অসুস্থ ছিলাম যখন আমার কন্যার জন্ম হয়। আই ওয়াজ ইন কোমা, 1971 মার্চ মাস। আমি অসুস্থ প্রচণ্ড, মানে মোটামুটি সবাই আশা ছেড়ে দিয়েছে। আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তার আগের মুহূর্তে শুনলাম যে আমার কন্যা হয়েছে। তারপরে আমি আর কিচ্ছু জানি না, 5 দিন 7 দিন আমি কিচ্ছু জানি না। দেশে কিন্তু অনেক কিছু ঘটে গেছে, 25শে মার্চ যুদ্ধ শুরু হয়ে গেছে, সব কিছু শুরু হয়ে গেছে, কিন্তু আমি মেডিকেল কলেজ হসপিটালে পড়ে রয়েছি। ডাক্তার নাই, নার্স নেই, কেউ নেই, খালি রোগী একজন। আমি, আমার মাথার কাছে বসে আছে আমার এক সম্বন্ধী। আমি 7 দিন 8 দিন পরে আমাকে নিয়ে গেল গ্রামে, যেখানে আমার ওয়াইফ
বাচ্চা নিয়ে চলে গেছে তার বাপের বাড়ি ঢাকার কাছেই বেড়াই। আমি 7 দিন পরে আমি গেলাম যখন, আমাকে নৌকা করে নিয়ে গেল, নামাতে পারে না কারণ স্ট্রেচার নাই ওখানে, কাঠের চেয়ারে বসিয়ে 4 জন জোয়ান ছেলে কাঁধে করে নিয়ে যেয়ে আমার শ্বশুরবাড়ির উঠানে আমাকে রাখলো। বাড়িটা ভেঙে পড়ছে যে জামাই আসছে, মানে মৃত্যু থেকে বেঁচে আসছে একটা লোক। জি। তখন আমার এক ফুপু শাশুড়ি, উনি একটা বাচ্চা নিয়ে এসে আমার কোলে দিল, দিয়ে বলল, এই লও তোমার বিপাশা। নাম কি স্যার ততক্ষণ রাখা হয়ে নাম গেছে? আগে ফিক্সড, যদি মেয়ে হয় আমাদের, কারণ তখন তো আমাদের জানা ছিল না। তারাশঙ্করের বই পড়ে আমি নাম ঠিক করেছিলাম আমরা, যে আমাদের যদি মেয়ে হয় আমরা এই নামটা রাখবো, আমরা ডিসাইড করে রেখেছি। তো এখন আমার অনুপস্থিতিতে নাম অলরেডি প্রচার হয়ে গেছে। ভালোই হয়েছে স্যার তখন একটু। আর এই যে দিল না, আমার কোলে দিল, মানে আমার তো কান্না তখন ফেটে বেরোচ্ছে। দেখি আমার ওয়াইফ কাঁদছে, আমার শাশুড়ি কাঁদছে, আমার মা কাঁদছে, বোনরা কাঁদছে, মানে আত্মীয় স্বজন সবাই কাঁদছে, মানে প্রায় হাউমাউ করে কান্না। আর হাজারখানেক লোক ওই বাড়িতে, চতুর্দিকে, ছাদে, উঠানে, মাঠে, দেয়ালে সব হাততালি। এক বিরাট সিকোয়েন্স, মানে নাটকের মধ্যে এরকম সিকোয়েন্স হয় না। মানে এইটা আমার মানে বাবা হওয়ার একটা প্রচণ্ড আনন্দ আর কষ্ট মিলে একটা কি বলবো অনুভূতি। এটা আসলে বলে বোঝানো যাবে না। আমাকে নিয়ে এসছো, আমাকে ফিরিয়ে নিয়ে এসছো। আমি যেদিন হসপিটাল গেলাম সেদিনই জন্ম হলো, জি, কোমাতে চলে গেলাম সেই দিনই। তো মেয়ে যে কত লক্ষ্মী না, ইটস এ ডিফারেন্ট একটা ফিলিংস। আর নর্মালি বাবা হলে মানুষ কি করে, লাভ দেয়, দুইটা চিৎকার করে, এগুলো, এটা হওয়াটা খুব স্বাভাবিক। ইটস এ টোটাল ডিফারেন্ট একটা সিচুয়েশন। তারপরে আবার 71 সাল 23শে মার্চ, খুবই সিগনিফিকেন্ট। খুবই একটা দেশের ওইরকম একটা অবস্থাতে এরকম মানে বলা, বিপাশা ওই সময় জানিয়ে এসছে যে আমি এলাম আর কি, আসতেছি আমি। একদম বলে বোঝানো যায় না সেটা। আমি লিখেছি, অনেক জায়গায় লিখেছি, আমার এই লেখাটা আছে। কিন্তু আমার মনে হয় যে আমি বাবার কাছে হাত পাততাম, বাবা বাবা করে, বাবা এই দাও, বাবা এই দাও। একজনই আসলো, এবারে সে আমার কাছে আমাকে জড়িয়ে ধরে বলবে, বাবা আমি ওই করবো, সেই করবো, বাবা কোলে নিবে, উঠিয়ে নিবে, আদর করবে। মানে আমি সেই লোকটা এখন, মানে এই ফিলিংসটা তখন মাথার মধ্যে আসলো, কি একটা চমৎকার ফিলিংস না? দারুণ। মানে এখনো মনে হয় আমার বাবার কথা মনে হয়, প্রতি মুহূর্তেই মনে হয় বাবাকে। যেমন লাস্ট মুহূর্তে উনি ক্যান্সারে ভুগেছেন, উনি প্রায় 2 বছর বিছানায় পড়েছিলেন এবং লাস্ট 1 মাস কথা বন্ধ হয়ে গেছিলো একদম টোটালি। তো মনে হতো যে বাবার সাথে আমাদের কেন যেন অনেক কিছুই হয়নি, অনেক কিছু করার ছিল, অনেক কিছু করতে পারিনি। হ্যাঁ, তারপরে দেশ যুদ্ধ হলো, স্বাধীন হলো, আমি বিদেশ চলে গেলাম 3 বছরের জন্য। এর মধ্যে বাবার কোনো স্মৃতিই রাখতে পারিনি। কিন্তু তারপরেও স্যার অনেক স্মৃতি নিশ্চয়ই মনে পড়ে আসলে। না, কিন্তু কোনো ফিজিক্যাল, মেটালিস্টিক কোনো স্মৃতি রাখতে পারিনি। এইটা যখন মনে পড়ে যে বাবার চশমাটা নাই আমার কাছে, খুব কষ্ট। আহা, বাবার চিঠিগুলো ছিল, এতগুলো রেখেছিলাম, 71-এ হারিয়ে গেল। বাবার একটা শার্ট নাই, একটা প্যান্ট নেই, একটা জুতো নাই। এগুলো যখন মনে হয় যে তখন সেই লোকটাকে খুব বেশি করে মনে পড়ে, খুবই মনে পড়ে। তারপরে একদিন ড্রয়ার খুঁজতে গিয়ে দেখলাম যে 2টো পেপার ওয়েট, আমার বাবার খুব প্রিয়। ওনার কতগুলো জিনিস ছিল, একটা স্কেল ছিল যাদের লাইন টানি আমরা আর কি, কাঁচের একটা পাইপ, মনে করো 1/2 ইঞ্চ ডায়ামিটার, ওটা দিয়ে টানা যেত। ওইটাই স্কেল, ওর ভিতরে সব কালার্ড পেপার ঢোকানো ছিল। জি জি। ওইটা আব্বা আমাদের কাছে দূরে রাখতো যাতে আমরা ভেঙে না ফেলে। আর এই দুটো ছিল, জি, এই দুটো পিতলের পেপার ওয়েট, পেপার ওয়েট আমার টেবিলের উপরে আছে, যদি দেখে থাকি। দেখেছি। এইটা বেরোলো, কিন্তু কাঁচেরটা পাইনি, এইটা বেরোলো। এখন ওই পেপার দুটো ওয়েট আমার একটাই পেয়েছিলেন? দুটো। আচ্ছা, আপনার বাবার গল্প শুনতেন না বাবার কাছে? তো এটা পরে মনে হলো যে না, কিছুই নাই। একটা জিনিস আছে, কি আছে, বন্দুক আছে। ও, এইটা আছে আমার কাছে, এইটা কোথাও যায়নি। শিকারী ছিলেন তাহলে তিনি? শিকারী ছিল, অনেকেই এরকম ছিল, প্রচন্ড রকম শিকারী, প্রচন্ড রকম মাছ মারার ওস্তাদ। বললাম না যে তার
গুণের কোনো শেষ নেই বলে শেষ বাবার কি কি গুণ পেয়েছেন আবুল হায়াত স্যার আপনি? আমি শিকারী ছিলাম, আচ্ছা, কিন্তু একদিন রিয়ালাইজ করলাম যে না, আর করা উচিত না, রাইট। এটা ঠিক না। কিন্তু বন্দুকটা আছে, আমি ক্যারি করেছি। এখন এটাকে আমার কাছ থেকে সরকার নিয়ে নিতে চাচ্ছে, কারণ আমার বয়স 80 হয়ে গেছে। তো আমি এখন চিন্তা করছি কিভাবে এটা আমার মেয়েদের কাছে দেওয়া যায়, রাইট, এটা পাওয়া যাবে কাউকে রাখার জন্য আর কি। হ্যাঁ, বিরিয়ানি আমি পারি না রান্না, আমি কোনো কিছুই পারি না, চা বানাতে পারি আর কিছু না। স্যার বলেছেন এর আগে একবার। আর ওই মলাট টলাট বানানো আব্বার কাছ থেকে শিখেছিলাম, সেগুলো এখনো মাথার মধ্যে আছে। বই পড়া শিখেছি, বইয়ের পোকা ছিল আব্বা। লাইব্রেরি আব্বার আন্ডারে সেক্রেটারি, শত শত বই কিনতো, বাসায় আসতো পুরা গুটি, মানে গুটি নিয়ে আসতো, গাট্টিটা বই, সব বই পড়তো। স্যার আপনি প্রিভিলেজ ছিলেন, সব বই পড়ে তারপরে যেত ওই লাইব্রেরিতে। তো বাসায় যখন আসতো ওখান থেকে আবার পড়া হয়ে যেত আর কি, অনেক বই। রিডার আবুল হায়াত ওখান থেকেই তৈরি হলো আর কি। কাপড় ইস্ত্রি ছাড়া কোনোদিন কাপড় পরতে দেখিনি আব্বাকে সেই আমাদের। তখন তো স্যার বিছানার নিচে রাখতে হতো না, আমার আব্বা বিছানা রাখার লোক ছিল না। আচ্ছা, আয়রনই করতে হতো। তার ধোপা ছিল, বাঁধা ধোপা, 15 দিন পর পর আসতো। আচ্ছা, তখন তো বাবা যে লোহার মতো আয়রন গুলো ছিল, না সেগুলো তো ছিল, আমাদের বাসায় ছিল না, ওগুলো ধোপাতে কাছে ছিল, ধোপা বাড়ি নিয়ে যেত। আমি কয়লা দিয়ে 15 দিন পর পর এসে নিয়ে যেত। সেরকম ভাবে আসলে পড়া হতো তাহলে, নাহলে আমি করতাম এটা, বাবার দেখার দেখে আমি এটা করতাম। যে ওই বিছানার তলায়, বালিশের তলায় রাখতাম। পরে আরেক বুদ্ধি আবিষ্কার করলাম, যে ইয়ে কাঁসার বাটির মধ্যে ওই বাটিটাকে নিয়ে চুলার উপরে রাখতাম, ওই গরমটা দিয়ে, গরম করার জন্য। আমরা কাপড় দিয়ে ধরে ওইটা শুনতাম, কিন্তু এখানে তো আপনি একটা ইন্ডাস্ট্রিতে একটা নতুন এই কিভাবে কাপড় করা যায় আর কি, আমরা একটা স্টাইল বলে আবুল হায়াত স্টাইল। আগে কিন্তু হতো, কিন্তু এরকম আগে হতো, কিন্তু আমরা আম্মা একদিন আমাকে বলেছে, তুই তো কি করে, আমি বলি কি করে তুমি দেখো, হ্যাঁ তুই থালা কাঁসার বাটি কেন গরম করছিস, আমি বলি দেখেন। তো নিয়ে ওই যে কাপড় দিয়ে ধরতে হতো বই করে, গরম তো অনেক গরম হয়ে যায়। কারণ আমার তো ওই ইস্ত্রি তো নাই যে ওই যে এরকম করে ঢাকনা ছিল, লোহার ইস্ত্রি ছিল যেটা ঢাকনা থাকে, তার ভিতরে কয়লা ঢুকিয়ে দিয়ে কয়লা, রাইট, বন্ধ করে দিয়ে, বন্ধ করে গরম হতো। এটা ওই আমাদের ইয়েদের কাছে। এখন আমি এক অভিনেতাকে বললাম যে অসুবিধা নেই, ইস্ত্রি করে নিয়ে আসতে পারো, নাই আবুল হায়াত স্টাইল বলে বিছানার মধ্যে ফেলে দিল, ফেলে দিয়ে ওটা হাত দিয়ে টেনে ভাঁজ করে আবার এরকম করে মেরে হাত দেয়। ভালোই নাকি হচ্ছে, ভালোই হচ্ছে, ভালোই কাজ। এইটা আমাকে দারুণ লেগেছে আর কি। বাগান করা আব্বার যে শখ ছিল। স্যার এটা এখন আপনি করছেন তো? এখন আমার তো মানে বাগান তো নাই আমার, কোথায় লাগাবো আবার বাগানে, বারান্দায় বারান্দাতে, সুন্দর গাছ আছে। সেটা আমার বেগম সাহেবই করেন, আমি তো ওটা সময় পাই না। শাহজাহানপুরের বাসায়, শাহজাহানপুরে কিছু জায়গা ছিল আমাদের, জায়গা ছিল ওই পোস্টার উপরে বারান্দা ছিল। এটা অনেক। কিন্তু তার আগে যে শাহজাহানপুরের বাসাতে আপনারা কতদিন ছিলেন? অনেক। কোথায়? শাহজাহানপুরে 11 বছর। 11 বছর, সুন্দর একটি। ওইখানেই তো আমাদের বাড়ি, আমাদের সাংস্কৃতিক আড্ডা ছিল, ওইটা একটা জায়গা। আমার প্রথম হুমায়ুন আহমেদের সাথে পরিচয় হলো ওই জায়গাটা, যেখানে আসলেন উনি। এই প্রথম হুমায়ুন আহমেদকে শুনলাম। আমরা ছিলাম এক বাসায়, তার পাশে পাশে থাকতো চয়ন, তার নিচু তলায় থাকতো, তারপরে ওখানে আসতো আমাদের অনেক প্রতিবেশীরই আছে এখানে। আমরা কিন্তু বাসায় রান্না বান্না কিছুই হতো না, মানে আমরা দুইজন তো এখানেই আমাদের বলেছে, অনেকবার বলেছে। আন্টি যে টেক কেয়ার করতো, হয়তো দেখা যেত আমরা এমন সময় রাতে যেতাম, হয়তো শেষ, হয়তো ওই যে মুন্নি ওর হয়তো খাওয়াটা আছে, আমরা তো জানি না, ওটাই সুন্দর করে আমাদেরকে গুছিয়ে টুছিয়ে আমরাই খেয়ে ফেলতাম সব। 5 দিনই বাসায় খেতাম, গান গাইতাম আমরা, আন্তরিকতাও ছিল, আন্তরিকতা তো হিউজ এরাই ছিল। তারপরে আউটসাইড ডিরেক্টর আরেকজন ছিলেন বড় প্রতিবেশী, তিনি হচ্ছেন আমাদের সিরাজ ভাই। সিরাজ ভাই আমার, এটা আমরা থাকতেন উপরে। আমার মনে আছে একদিন আমি অসুস্থ, 103 ডিগ্রি জ্বর, আমি সিঁড়ি দিয়ে উঠে, তখন সিরাজ ভাই মানে আমাদের ভাবি, যিনি, উনি টেক কেয়ার করলেন। অসাধারণ একটা এনভায়রনমেন্ট ছিল। ওই আমাদের বাসা সেই সময়টা একটা ছিল আর কি, যে অনেক মেকার, অনেক ক্যামেরাম্যান, অনেক মানে সাংবাদিক, রেগুলার আড্ডা হতো, গল্প হতো। ওই মেইনলি প্রথমত আমার কাছে আসতো, পরে বাসাই হলো তাদের প্রধান। জেনে খুব ভালো লাগলো স্যার, আবুল হায়াত স্যার এখনো বাবার কথা মনে করেন এবং প্রায়ই মনে করেন। বাবার কথা ছাড়া তো দিন যায় না। বাবার প্রতিটা কাজই মানে এত গোছানো ছিল। ওনার এই যে শুধু ক্লাব, যে ওনার একটা জিনিস ছিল তা না, ওনার একটা স্কুল উনি বানিয়েছেন চট্টগ্রামে, টাইগার পাস রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুল। জি, এটা ওনার নিজের হাতে তৈরি করা পুরোটা। ইজ দ্য ফাউন্ডার সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি। জি,
এই ঘরের টাকা দিয়ে মানে গহনা বন্ধক রেখে বেতন দিয়ে শুরু, ওইভাবে সেই স্কুল আজকে বিরাট চলছে স্যার। হাই স্কুল চলছে। স্যার যাওয়া হয় এখানে স্যার? না, আমরা ওই বহুদিন আর যাওয়া হয়নি। যাবেন তো স্যার সামনে নিশ্চয়ই? যাই না, মাঝে মধ্যে মনে হয় যায় একটু যাই ঘুরে আসি, হয় না। এই সেদিন গেছিলাম, নাটক করতে গেছিলাম চট্টগ্রামে, একটা অভিনয় করতে গেছিলাম। তারপর স্যার গেছিলেন ওখানে? না, বাসার সামনে দিয়ে একবার গাড়ি গেল, কিন্তু বাড়ির চেহারা, বাড়ির চেহারা নাই, নষ্ট করে ফেলেছে সব। রেলওয়ে কোয়ার্টারগুলো কত সুন্দর ছিল, সেই জন্য আর কি হয়তো যাওয়া হয়নি। নষ্ট হয়ে গেছে, একদম একদম নষ্ট হয়ে গেছে। স্যার আমরা সবাই মনে করি কম বেশি যে বাবার কিছু না কিছু গুণ আমাদের মধ্যে কোনো না কোনোভাবে ইনহেরিটেন্সের মধ্যে চলে এসছে। আমার তো মনে হয় খুব ভালোগুলোই বেশি এসছে। স্যার আপনার কাছে কি মনে হয় কোন জিনিসটা বেশি একদম প্রতিনিয়ত আপনি ফিল করেন বাবার থেকে আমি এটা ইনহেরিট করেছি কোনো না কোনোভাবে? কোন জিনিসটা? ওইটা বলা মুশকিল, এক এক সময় এক একটা ভয়। স্যার দুটো জিজ্ঞেস করি, দুটো জিজ্ঞেস করি, দুটো যে কোনো দুটো যদি বলেন আজকে, দুটো অভ্যাস বা দুটো কি বলবো। সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো সিম্পলিসিটি, সহজিয়া জীবন, অতি সহজিয়া জীবন। আমার বাবা কাপড় ইস্ত্রি করে পড়তেন, কিন্তু তাই বলে যে খুব দামি কিছু পড়তেন না। এক্স্যাক্টলি স্যার, আগের সরলতার ডেফিনিশন আর এখনকার সরলতার ডেফিনিশন অনেক ভিন্ন, আসলে অনেকটাই ভিন্ন। ঠিকই বলেছেন স্যার। মানে সিম্পলিসিটি এমন একটা খুব নিট অ্যান্ড ক্লিন এর ব্যাপারটা, যেটা ওনার খুব ইয়ে ছিল। আর কি বলবো, বাকি আমার বাবার থেকে আমি একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে পরিশ্রম। আমার বাবা তো বিসিআইসিটি ছিলেন, কন্ট্রোল অফ ডিরেক্টর ছিলেন। জি। রিটায়ারমেন্টের পরে তার যে ওই যে একটা অ্যাকাউন্টিং 100 পেত, আমিও 100-99 পেয়েছি। তো ওই জায়গাটা পেয়েছি, এবং খুব পরিশ্রমী, মানে আজান থাকতে পর্যন্ত সে কাজ করতেন, এবং পরদিন আবার কিভাবে জানি 7টা 7:30 উঠে যেতেন। আমারও কিন্তু সেম জিনিস, আমি যদি রাত 2টা আমি যেটা 6টায় উঠি প্রতিদিন, 6টা 6:30। এটা অবশ্য আমার মা তো টিচার ছিলেন, আজান থাকতে উঠে রান্না করে তো সব ঠিক করে যেতেন। তো মামুনি আমাদেরকে চা বানিয়ে, তখন কিন্তু জোরে জোরে পড়তে হতো। মামুনি রান্নাঘর থেকে শুনতো যে আমরা পড়ছি। ওই অভ্যাসটা আসলে আমার এখনো আছে। আর বাবার আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, এই বাবার মতোই, এই বাবার মতো খুব টিপটপ, যাবে পারফিউম থাকতে হবে, ভালো ইস্ত্রি করা কাপড়, খুব সে একটা জিনিস দিত, মানে একটু তখন ফেয়ার অ্যান্ড লাভলি ছিল না, তখন স্নো ছিল, স্নোটা সে দিবেই, কোহিনুরের ছিল, এবং সেটা তার জন্য চিরুনি পকেটে থাকা, এবং চিরুনিটা পকেটে থাকা, সে সানগ্লাস পছন্দ করতো, রুমাল, এগুলি তার চকচক থাকতে হবে। এবং সে কিন্তু রুমালও ইস্ত্রি করতে, আয়রন করতে, রুমালের কালচার তো এখন নেই, রুমাল কিন্তু ইস্ত্রি করে ভাঁজ করে কিন্তু ঢুকাবে, যে রুমাল এমনি দিয়ে দিলাম ওটা হবে না। তো বাবা এখনো কিন্তু এরকমই, কিন্তু এখন আমরা গেলে যেটা হয়, বাবা সবাইকে পরিবেশন করেন, মামুনি হলো রান্না বান্না সব এখনো করে, কিন্তু বাবা হলো পরিবেশন করেন, হোস্ট। আমরা গেলে আমাদেরকে চা বানিয়ে দেয়, এবং খাবার পরে আমার মা একটু রিল্যাক্সড হন, কারণ বয়স, তারও তো বয়স, তিনিও হলো 78। তো দুজনেই, এবং আমার কিন্তু প্রত্যেকদিন সকালে ঘুমই ভাঙে, মানে তারা কি ঠিক আছে, মানে এই টেনশন, এখন কিন্তু এই টেনশনটা সবার জীবনেই আসে, একটা টেনশন, এই টেনশনটা থাকে। তো এই জিনিসটা এখন, এবং টেবিলটা যে ক্লিন করা, ওইটা আমার বাবা করবে। এটা পার্টনারশিপ শুরু থেকেই ছিল মনে হয়, তাই না? শুরু থেকে করতো না এটা, এখন বাবা এখন মানে ইদানিং কয়েক বছর ধরে, যেহেতু মামুনি একটু অসুস্থ, তো বাবা কয়েক বছর ধরে টেবিল ক্লিন, এবং টেবিল ক্লিন কিরকম ক্লিন, মানে চকচক করবে, হয় না যে অনেক সময় মামুনি হয়তো একটু না, মানে চকচক করবে, মানে একদম খুবই একদম নিখুঁত। একদম আমার কিছু শেখার আছে আসলে। আমার বাবা তো স্মৃতিতে নেই, কিন্তু আমার কেন জানি মনে হয় পারফরমেন্স টেন্ডেন্সিটা আমার শরীরের ভিতরে বাবার কাছ থেকে আসছে। ছোটবেলা থেকে কিছু হলে আমি একটা গান গাবো, আমার একবার হায়াত ভাইটা হাসতে হাসতে মরে যাবেন। আমি স্কুলে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার নাম দিলাম, তোর কে বলছে রবীন্দ্রসঙ্গীতে? রবীন্দ্রসঙ্গীতে আমি কতগুলো লাইন মুখস্থ করে রেখেছি, শুরু জানি না, এবং আমার ধারণা, কিন্তু আমার ধারণা ছিল, হ্যাঁ অবশ্যই, আমি তো এটা বেশি গর্ব করো না, কারণ গাইতে বললে কি না, যেটা হচ্ছে স্কুলে গেলাম, যাওয়ার পরে আমার ধারণা ছিল যে রবীন্দ্রসঙ্গীত মোটা গলায় গেতে হবে। আমি যখন গান গাচ্ছি, তখন দেখলাম অডিয়েন্সে সব অলরেডি, আমাদের ছাত্ররা তো সব চুলের নিচে হাসতে হাসতে চলে গেছে। তাও গানটা ছিল আমার পূজা হয়নি সমাপনী গান। পরে আবার নজরুল গীতি, যখন আবার নজরুল গীতি প্রতিযোগিতায় যখন গীতে গেলাম, টিচার বলে না, এবার তোমার না গেলে। তো
তো এই বাবার আমার পরে মনে হলো আমি ক্লাস 8-এ ফার্স্ট হই, তারপরে আমি স্কুল পড়ালেখায় মনোনিবেশ করি। আমার ভিতরে যে অভিনয় যে টেন্ডেন্সিটা ওইটা এত প্রকটভাবে ছিল, ওটা বেরোবেই, ঠিকই বেরিয়ে আসছে। কেমনে কেমনে পড়ালেখার ভাগ দিয়ে এসে ঠিকই এক অভিনয়ের মধ্যে যুক্ত হয়ে গেলাম। এটা আমার মনে হয় একদম জেনেটিক্যালি আমরা এটা পেয়েছি। ব্রিলিয়ান্স কেম ইনটু অ্যাক্টিং, মানে ওয়েট থেকে একজন মানুষ। এটা আমি এই জায়গাতে আসার কথা না, আমার বন্ধুরা যেখানে যায়। এবং আমার কাছে যেটা মনে হয় হায়াত ভাইয়ের ক্ষেত্রে, যেটা একেবারেই আমার মনে হচ্ছে যে এই নাট্য পরিবেশের মধ্যে সাংস্কৃতিক বলের মধ্যে হায়াত ভাই বড় হয়েছে, নাহলে একজন ইঞ্জিনিয়ার কোনোভাবেই হয়, পরিবার থেকে শুরু হয়। যারা এটা হয় নাই তারা কোনোদিন আসতে পারবে না। ও তাহলে দুজনের ক্ষেত্রে বাবাই আসলে ইন্সপিরেশনের জায়গাটা। এবং পারফরমেন্সের ড্রাইভার কথা বলতে গিয়ে তাণ্ডবে একটু আসি এবার। তাণ্ডবে তো বেশ পারফরমেন্স হয়েছে। হ্যাঁ, এবং অনেকে আমি কথা বলছিলাম ইনফ্যাক্ট দেখার পরে কি প্রত্যেকটা সেগুলো নিয়ে তাণ্ডবে কাজ করার অভিজ্ঞতাটা তো শুনি। আমার যেটা হয়েছে কি ইদানিং আমি একটা জায়গায় করি, আমি ওই সিরিয়ালটা করি না আর কি, বাদ দিয়ে দিছি। ওকে, ধারাবাহিক নাটক বাদ দিয়ে দেওয়ার একটা সুবিধা হয়েছে কি, আমি যখন যেই গেট আপে থাকি সেই গেট আপটাকে ব্যবহার করতে পারছি। এখন আমাকে যদি কালকে বলে আপনার চুলটা কেটে ফেলেন, হ্যাঁ আমি কেটে ফেলতে পারছি। কিন্তু আমি যখন একটা ধারাবাহিক নাটকে থাকবো তখন কিন্তু আমি, যেমন আমার মনে আছে অনেক দিন পরে যেটা তুফানে একটা গেট আপ, আমার নাম কি যেটা তুমি দেখলা, দাগি, আমারটা সবচেয়ে ভালো লেগেছে দাগিতে। দাগিতে একটা গেট আপ। আমি বলবো যে এই যে রাকেত ভাই যে এখন গেট আপটা, এখন চুল ছোট ভদ্র সভ্য, আমার কাছে রাকেত ভাই কেটেই ভালো। তাণ্ডবে যেটা হচ্ছে যে রাফি এবং শাকিল দুজনেই ওরা যখন ফোন বললো যে আমার মজা লাগে যেটা, যে আমি এখন এই কদিন আগে আমি একটা কাজ করলাম, আইসক্রিনেরই একটা কাজ প্লাস আরেকটা ইউটিউবের কাজ করলাম। আমি কস্টিউমে আমি বললাম আমি কোনো কস্টিউম নিতে পারবো না, আমার কোনো কস্টিউম নেই সাদা ছাড়া। যেই না কাহিনি বা যাদের ডিজাইনে কস্টিউম ডিজাইনার থাকবে না তাদের কাজ করবো না। এতে করে যেটা হয় কি, যাদের কস্টিউম ডিজাইনার থাকলে বাজেটটা বেশি থাকে, বেটার কাজ হয়। এবং আলটিমেটলি যেটা এই তাণ্ডবের ক্ষেত্রে যে জিনিসটা বলতে হয়, আমি মানে মুগ্ধ তার অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এফডিসিতে যখন যে অ্যারেঞ্জমেন্টে আমরা এফডিসিতে এরকম একটা অ্যারেঞ্জমেন্টের সিনেমাতে আমি অভিনয় করব, এইটা কিন্তু না আমি সুন্দর মানে আমি অ্যারেঞ্জমেন্টের কথা বলছি, হিউজ। এবং সবচেয়ে আফজাল ভাইয়ের সাথে আমার প্রথম এই আমার মিডিয়া জগতে এই প্রথম স্ক্রিন শেয়ার হলো আফজাল হোসেনের সাথে। এবং আফজাল ভাইয়ের কথা আমি বলতে বাধ্য হচ্ছি, এই যে হায়াত ভাই আমাদের একটু আগে বলেছিলেন যে আমার কাছে সবসময় একটা খাতা থাকে, লেখা থাকে, স্ক্রিপ্ট থাকে। আফজাল ভাই অলওয়েজ যে একটা ডায়ালগ যা আছে সেটার প্রতি মনোযোগী, তার যে কাজগুলো, এটা সুমনা মোস্তফার কাছে দেখেছি, আমি ফেরদৌসী মজুমদারের কাছে দেখেছি। আসলে সবাই আমরা যারা এই আগের জেনারেশন ছিল তারা যেই মানে তাদের কাছ থেকে যে আমরা কি শিখেছি। তো তাণ্ডবে আমি শুধু এটুকুই বলবো যে ওটা একটা বাণিজ্যিক ধারার ছবি। একটি ইন্ডাস্ট্রিকে সুন্দর করে সাজাতে গেলে সব ধরনের ছবি দরকার, সব ধরনের, কিন্তু ওইটাই না যে এইটাই সব না। মানে যেমন ও যেটা হায়াত ভাই বলছে জয়নিকে, ও খুব গুছিয়ে কাজ করে, ইজ এ ক্রিয়েটিভ কোঅর্ডিনেটর, সাংঘাতিক উঁচুমানের একজন ক্রিয়েটিভ কোঅর্ডিনেটর। ও সমন্বয় করতে পারে, সবার সাথে সুন্দর করে দাঁড় করাতে পারে, কাহিনী যেটাই করে এত যত্নবান থাকে, যে কারণে শেষ পর্যন্ত কিন্তু ওর চলচ্চিত্রটা দর্শক জনপ্রিয়তা লাভ করে। ঠিক একইভাবে আমি সব ধরনের ছবিই তো আছে, তো তাণ্ডবে অভিনয়টা করে মজা পেয়েছে আর কি, আমরা দেখে অনেক মজা পেয়েছি। তবে তাণ্ডবে আমার একটা কথা আমি বলতে চাই, যেহেতু সবার অভিনয় খুবই ভালো, কিন্তু তাণ্ডবে আমি অভিনেতা শাকিব খানকে পেলাম, তাই না? ভাই রে ভাই, যেমন সুন্দর দেখতে তেমন তার অভিনয়, মানে মুগ্ধ। আসলে ওই গান টান দেখে অনেকে বুঝবে না, গল্প কিন্তু একদমই ডিফারেন্ট। এই সময়ের গল্প কিন্তু গানটাও তো কম না, তবে আমি অনেকে বুঝতে পারবে না। তাণ্ডব, দাগি, হাওয়া, এই যে ছবিগুলো একটা পর একটা, আরেকটা ছবি আসতেছে মেজবার রহমান সুমনের, সবই আমাদের জন্য আমি বলছি। কিন্তু আমি একটা জিনিস আমি একদম বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের অভিনয় মান আন্তর্জাতিক মানের। দুঃখজনক হচ্ছে আজকে আমি বলতেই বাধ্য হচ্ছি যে হায়াত ভাইকে নিয়ে একটা চলচ্চিত্র হবে, এটা কিন্তু আমেরিকা হলে এটার একটা কমার্শিয়াল ভ্যালু তৈরি হইতো। ওদের কিন্তু তোমার যে কোনো একটা বৃদ্ধ 70 বছর হিরো আমাদের, কারণ ওদেরকে অভিনয়টাই আসো সিনেমাতে। তো আমি মানে সাংঘাতিক বোধ করি, অভাব বোধ করি একজন নির্মাতার,
বাংলাদেশে যত নির্মাতা তো হাজার হাজার আছে, কিন্তু আমাকে এত টাকা লগ্নি করবে এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে যদি ওরকম ডিরেক্টর না থাকে। আমি এই কথাটাই বলতেই চাই, আমার আরেকজন বাবা যার কথা আমি না বললেই নয়, তিনি হচ্ছেন আমার টিচার, যার হাত ধরে আমি আসছি, সৈয়দ মহিদুল ইসলাম মানু ভাই। সে কত বড় অভিনেতা ইম্পর্টেন্ট হচ্ছে, হি ওয়াজ এ গুড টিচার, অসাধারণ একজন শিক্ষক। তো উনি যখন ফরিদি ভাই যখন মানে মারা যাবার 3 মাস আগে, আমি ফরিদি ভাইকে খুব স্মরণ করছি। তো ফরিদি ভাইয়ের বাসায় গেলাম, তো রক্ত পড়ছিল মুখ দিয়ে, কথা বলছিলাম। হঠাৎ ফরিদ ভাইকে আমি বললাম যে ফরিদ ভাই, মানু ভাই সম্বন্ধে, সৈয়দ মহিদুল ইসলাম সম্বন্ধে আপনার অ্যাসেসমেন্ট কি? আমার টিচার বলো অসম্ভব খুনি একজন অভিনেতা, তার ভয়েসের মডুলেশন, আর্টিকুলেশন অসাধারণ, কিন্তু দুঃখজনক উনি কোনো বড় ডিরেক্টরের হাতে পড়ে নাই। এটা একদম আন্ডারলাইন করে আমি বলে গেলাম। এটা কিন্তু ফরিদি ভাই আফজাল স্যার সেম কথাটাই বলেছেন, ভালো নির্মাতা যদি না হয়, আমি যদি মনে করি এই যে এত বড় বড় তারকা খ্যাতি সব, এটিএম শামসুজ্জামান এদেরকে বলেছে স্বঘোষিত তারকা, তুমি যদি এতই অসাধারণ অভিনেতা হও, তাহলে তোমার অন্য ছবিগুলো চলে না কেন? তার মানে ব্যাপারটা ওরকম দেখা গেছে, একটা ছবিতে সে হিট, আরেক ছবিতে তার চলছে না। তার মানে হচ্ছে যে ডিরেক্টরস মিডিয়া দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ফ্লারিশ না, এবং বাংলাদেশে গভর্নমেন্ট যদি এটাকে এক্সট্রা কেয়ার না নেয়, আমি বলতে দ্বিধা নেই, এই স্বাধীনতার পর থেকে কে কি করেছে আমার এগুলি বলার কোনো অপেক্ষা রাখে না। হ্যাঁ, কিন্তু এই সিনেমাকে নিয়ে ভাবেনি কেউ, তারপরে এত ভালো হচ্ছে। তারপরেও এই তো দুঃখজনক হয় কি, যখন তুফান আসছিল করোনা চলে আসলো, মানে একটা অ্যাটাক হলো, এরকম প্রত্যেক সময় একটা না একটা কিছু দাঁড়ায় আবার ভেঙে দেয়, তো দাঁড়াতে পারে না। কিন্তু এটা কিন্তু মানে ভ্যারি করেছে, যেমন ধরেন 23 সালে যখন আসলো না প্রিয়তমা, শাকিব খানের নতুন করে আসলো প্রিয়তমা, প্রহেলিকা, সুরঙ্গ, বাপরে বাপ কি একটা অবস্থা, ঠিক কিনা বলেন? তখন কিন্তু আমার টিকিট নেই, মানে আমিও ভাবতে পারি নাই যে টিকিট পাওয়া যাবে না বা কিছু এরকম, মানে ভয় পেয়েছিলাম খুব, ভাই এই দুইটার সাথে আমি ভাই, তাই না? এটা মানুষ বলছে ফাঁকা থাকবে, মানুষ থাকবে না। তারপর ধরো যে 24 সালে কিন্তু ওরকম কোনো কিছু আমরা পাই নাই। আবার 25 সালে দেখো লাস্ট টাইম যেটা হলো, ওইটার সময় কিন্তু যে বরবাদের সাথে যেটা হলো, জঙ্গলি টঙ্গলি সবকিছু মিলে কিন্তু একটু ভালো একটা অবস্থা ছিল। এবার কিন্তু এক কি বলে যে আমাদের তাণ্ডব কিন্তু রাজত্ব করছে। আরেকটা জিনিস আছে, মানুষ কিন্তু জাদু দেখতে আসে। আমি ওটা বলিনি, এই তাণ্ডব যেরকম একটা ভালো গল্প বা মানুষ যাচ্ছে, ওরকম কিন্তু পাশাপাশি কিন্তু ওরকম হচ্ছে না। যে তবে আমি বলবো যে উৎসবের কথা আমার একটুখানি বলতে, সেটাই আমাদের আসলে উৎসব দেখে কিন্তু আমার একদম মানে এত একটা ভালো লাগে, কোনো ক্যাতা মাতা কোনো কিছু নাই, টেকনিক্যাল অনেক রিচ, আমি এগুলো কিছু বলবো না, কিন্তু হয় না যে আমরা হুমায়ুন আহমেদ স্যারের যে কাজ দেখতাম, বা আক্তার ফেরদৌস স্যারের যে কাজ দেখতাম, বা আবুল হায়াত ডিরেক্টর যে কাজ দেখতাম না, যে ডায়লগগুলোর জন্যই বসে থাকতাম, চোখ থেকে জল পড়তো, কি আসতেছে মানে কি হচ্ছে, ওই জিনিসটা আসলে উৎসবের মধ্যে আছে। একদম একদম এখানে একেবারে আমি এটা বলতেই চাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু জাদু দেখতে চাই। বাংলাদেশে স্ক্রিন বিউটি বলে কিছু ছিল না ভাই, এটাকে এখন আমি শিল্পের কোনো নির্দিষ্ট ফ্রেম না, এইভাবে শিল্পটা করতে হবে। আমার জনগণ পছন্দ করছে, ওরা এখন 3D দেখে, তাই না? ওরা এখন বোম্বের ছবি দেখে, সারা হলিউডের ছবি দেখে। ওরা যদি ওই টেকনিক্যালিটিসগুলো একটু রিচ না পায় না, অ্যাকসেপ্ট করতে চায় না। এই যে আমাদের ছেলেরা রায়হান রাফি আরও অনেকে, এখন শিয়াব শাহিন ভালো করছে, চয়নিকা করছে, এরকম অনেক ভালো ভালো নির্মাতা, ইভেন হৃদয় নাম কি, ওই যে বরবাদে, এটা তো নার্ভাস না হয়ে সাহস করে স্যারকে অ্যাপ্রোচ করবে, তারপর কাজ করবে। এখন হায়াত ভাই তো আমরা প্রত্যাশা করি, আপনি তুললেন আজকে বিষয়। তবে আমি খুব খুশি হয়েছি, আমি এসে যখন জানলাম এই ঈদে হায়াত ভাই নাটকটা আমি দেখতে পারি না, ইনশাল্লাহ দেখবো, সেটা নিয়ে বলছিলাম। হ্যাঁ, কিন্তু হায়াত ভাই এই বয়সে এসে ডিরেকশন দিচ্ছে, এটা আমার জন্য একটা অনুপ্রেরণা। আজকে 59 বছর বয়সে আমার মনে হয় আল্লাহ আমাকে তুমি যদি দীর্ঘদিন জীবন দান করো, আমি তো আমার এই টিচার, আমার রবি, আমার ইন্সপিরেশনের আলো, তার স্যার কি বলবেন এই কথার উত্তরে? কি বলার কিছু নাই, আমি যেটা ভালোবাসি সেটা করি আর কি। আমার কথা হলো সেটা, নাটকটাকে আমি ভালোবাসি, অভিনয়টাকে ভালোবাসি। জি, এই ভালোবাসার কাজটা আমার মনে হয় আমৃত্যু করা যাবে আর কি, এটা হলো সবচেয়ে বড়। স্যার এবার ঈদে আপনার নাটক অন এয়ার হয়েছে, নাটকে আমাদের চ্যানেলের ঈদ ট্রান্সমিশন এবারে গেছে, এবং সেটার মোটামুটি ভালোই আমরা সাড়া পেয়েছি। সেই কাজটি সম্পর্কে একটু বলবেন নাকি দর্শকদেরকে? দর্শকের যে রিয়াকশন দেখলাম খুব ভালো, কারণ জানি না দর্শক
কেন যেন খুব বুভুক্ষ আর কি, তারা এই ধরনের নাটক খোঁজে কিন্তু পায় না। তার মানে এই না যে আমি সাংঘাতিক কিছু বানিয়েছি, খুব সিম্পল গল্প, এবং সিম্পল গল্প এখন তারা পাচ্ছে না, এটাই সবাই বলতেছে কিন্তু এখন ফ্যামিলি ড্রামা, এটাই তারা, আগের দিনের যে আমরা, এটা কিছুই না, একজন লেখক, নামই লেখক, রাবেয়া খেলার গল্প, সে নিজেকে মনে করে সে খুব ভালো লেখে সে, এবং সে নিজেকে বিক্রি করবে না, কিন্তু একটা পার্টি, একটা পলিটিক্যাল পার্টি তাকে কিনতে চায় কি, যে তাকে মাসে বেতন দিয়ে তাকে রাখবে, তার গাড়ি দিবে, বাড়ি দিবে, তার পত্রিকার এডিটর বানাবে, সব করবে, কিন্তু সে বিক্রি হবে না। এবং সে নানা ছলে বলে তাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তোমার জীবনে সবকিছু পেয়ে যাবে। নামটা বলেন সবাই জানো, লেখক। তো ওই আলটিমেটলি ও বলছে যে আরে আমি যেটা মানি না, যেটা বুঝি না, যেটা আমি করতে চাই না, সেটা তার জন্য আমি কেন লিখবো, কি কারণে লিখবো? বলে টাকার জন্য। বলে টাকায় কি সব? আমার সৃষ্টির কোনো দাম নেই, আমার ইচ্ছার কোনো দাম নেই। এবং আলটিমেটলি সে নিল না, সেটা রিজেক্ট করলো ফাইনালি সব কিছু। এইটাই গল্পটা। ভেরি সিগনিফিকেন্ট মেসেজ টু দি, মানে এটা আমার খুব ভালো লেগেছে। আমি একটা কথা দর্শকদের বলতে চাই, সেটা হচ্ছে এই যে এই মানুষগুলোকে দেখে কিন্তু আমি বড় হয়েছি, তাই না? সেই 90s থেকে, আমি তো 90s-এর। আমি বলবো আমি খুবই ভাগ্যবান, কারণ আমি একজন আবুল হায়াত পেয়েছি, একজন রানা আঙ্কেল পেয়েছি, মিলন ভাইকে পেয়েছি। আমি বলার সুযোগ খুঁজে আজকে চয়নকে দিয়ে বলে দিয়েছি, আমিও তাই। আফজাল ভাই, সুবর্ণাপুর কাজ দেখেছি, ফেরদৌসী কাকিকে দেখেছি, মানে এই যে মানুষগুলোকে পেয়েছি। এবং আমি যখন ডিরেকশন দেই তখন আমি কাকে পেয়েছি? মোস্তফা কামাল সৈয়দ, উনি আমার টিচার, উনি একটা ইনস্টিটিউট, মানে লাল কালি দিয়ে ওটা আমি খুব মিস করি, যে কাটাকাটি করে দিয়ে আমাকে বলতো এটা করো, এটা করো, এটা করো, বকা দিতেন অনেক। সাগর মামা আমাদেরকে বলতেন ভালো কাজ কর, ভালো কাজ কর। আমি কিন্তু আমার সিগনেচার নষ্ট করিনি। আমার কাছে মনে হয়েছে, আপনি দেখেন এখন কিন্তু মানুষ সেই মাঝখানে যাই হোক, এখন কিন্তু মানুষ আবার যতগুলো নাটক ট্রেন্ডিংয়ে আছে বা যাই আছে, দেন সব কিন্তু ফ্যামিলি ড্রামা। মানে আমরা কিন্তু আগের 90 দশকটা কিন্তু এখন আবার নতুন করে মানুষকে ভাবাচ্ছে, দর্শককে ভাবাচ্ছে। আমরা ওইটা চাই আসলে, আমরা আসলে এটা চাই। এবং আমার কাছে মনে হয় যে কেউ যদি ভালোবেসে কাজ করে, যে ফ্ল্যাট করি নেই, গাড়ি করি নেই, বাড়ি করি নেই, কোনো আমার দুঃখ নেই, যে বাবার যে লেখকের গল্পটা শুনলাম, আমার কাছে মনে হচ্ছে না থাক, আমার কিছু না থাক। কিন্তু আমি কোথাও গেলে যে বলে যে হ্যাঁ আপনি লিখেন না, আপনি চয়নিকা চৌধুরী, ও আপনাকে প্রথম দেখলাম, এই যে আমার নামটা জানে, আমি বলবো যে এটা আমার গড ব্লেস। বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা দুজনকে, আমাদের প্রিয় আবুল হায়াত স্যার এবং গাজী রাকায়েতকে। হ্যাপি ফাদার্স ডে টু ইউ, বোথ অফ ইউ। আমার বাবাকেও লাভ ইউ। অবশ্যই, এবং শুভ জন্মদিন রাকায়েত ভাই, শুভ জন্মদিন। আমাদের গুণী সদস্য, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের, আপনার প্রতি জন্মদিনের শুভেচ্ছা। আচ্ছা, একটু খাওয়া হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে টু ইউ। Thank you very much, Abul Hayat sir. Abaro, thank you for your gracious presence in this day. Chaynika di, thank you very much. Gazi Raket bhai, thank you very much. আজকে তোমাকে থ্যাংক ইউ হলো অনন্যা রুমা, এরকম একটা সুন্দর ইয়েতে আসতে পেরেছি একসাথে, একটা স্মৃতি হয়ে থাকবে, খুবই সুন্দর মেমোরি। থ্যাংক ইউ। এবং গানটির নাম আরেকবার যদি একটু বলে দেন। গানটির নাম হচ্ছে বাবা শুনতে কি পাও। শিরিন চৌধুরীর লেখা, সুর করেছে, প্রান্তিক সুর গেয়েছেন তিনি, অভিনয় করেছেন আবুল হায়াত, রিজি সোলাইমান, হুমায়ুন চৌধুরী, এবং ডিওপিতে ছিলেন সুমন হোসেন। আমার শুভন সরকার, আমি বলবো এডিটর প্রচণ্ড কষ্ট করেছে। এবং যারা আছে আমার কোর টিম, অনন্য প্রতীক চৌধুরী, অমিতাভ রানা, সুব্রত মিন্দ্র, প্রত্যেককে থ্যাংক ইউ। আপনারা সবাই দেখবেন ইউটিউব চ্যানেলে বাবা শুনতে কি পাও, এবং আজকে বিভিন্ন চ্যানেলে এবং চ্যানেলে থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে গানটি প্রচারিত হচ্ছে। নিশ্চয়ই এই উপহারটি রেখে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে বাবা দিবসের আরো একবার শুভেচ্ছা। সকল বাবাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। অনেক ধন্যবাদ।